প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ ভৌতবিজ্ঞানের প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 6, পেজ নম্বর 264, সে রায়মার্টিনের প্রশ্নচিত্র 2025 সালের, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। তো দেখো 6 নম্বর যে স্কুল, সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো আজকে। গ্রুপ এর যে প্রশ্নগুলো আছে দেখো, 8টা 1 নম্বরের প্রশ্ন আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা হয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে চাপের এসআই একক হলো, তাহলে চাপের এসআই একক কোনটি, সেটা হবে কি পাস্কাল। এরপরের প্রশ্ন কোনটি সময়কে নির্দেশ করে, সেটা এখানে হবে লিপ ইয়ার। এরপরের প্রশ্ন মাত্রাহীন কিন্তু এককযুক্ত একটি রাশি হলো, সেটা হবে কি ঘনকোণ, অপশান বি। এরপরের প্রশ্ন রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো, তাহলে রকেটের গতি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত, সেটা হবে রৈখিক ভরবেগের সংরক্ষণের নীতির ওপর প্রতিষ্ঠিত। এরপরে একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ হবে, এর সরণ কত হবে, 2r, অপশান সি। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে প্রদত্ত কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই, তাহলে এখানে হবে কোনটা, সেটা হবে কি প্রোটিয়াম, অপশান সি। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে একটি পরমাণুর তৃতীয় কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সেটা কত হতে পারে, 18, অপশান বি। আচ্ছা, এই যে প্রশ্নটা ছিল সেটা বুঝতে পেরেছো তোমরা। এই একটি কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলো। ধরো এটা একটা বৃত্তাকার পথ, তার ব্যাসার্ধ হচ্ছে, ধরে নিলাম এটা আর, ব্যাসার্ধ এটা আর, তাহলে এখান থেকে যদি সে শুরু করে, সে যদি এখান থেকে এখন এই অবধি আসে, সে অর্ধেক আসবে, তাহলে তার কি হবে, তার কি চেয়েছে, তাহলে বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত, তাহলে আমাদের সরণ কোনটা, এই শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স, সব থেকে কম দূরত্ব যেটা, সেটাই হচ্ছে সরণ। আর এখান থেকে যদি এটা ধরা হয় তাহলে কী হবে, এত রাশি গিয়েছে, তাহলে এটা হচ্ছে কি তার অতিক্রান্ত পথ, এটা নয় দূরত্ব, এটা নয়, সরণ কত, তাহলে সরণ এখান থেকে শুরু করে এই অবধি, তাহলে এই বৃত্তের এটা যদি আর হয়, তাহলে এটা ব্যাসার্ধ আর, তাহলে পুরো ব্যাসটা হবে এর সরণ, তাহলে এটা 2r, তো সেই জন্য 2r হবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে আলফা কণা ও বিটা কণার আধানের অনুপাত, আলফা কণা ও বিটা কণার আধানের অনুপাত কত, 2:1, অপশান সি। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে, 7টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 7 নম্বর প্রথম প্রশ্ন 2-এর দাগে বলা আছে দেখো নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-এর দাগে 1-এর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত, তাহলে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন তোমরা জানো কি 0। এরপরে সাধারণ তুলাযন্ত্রের বাটখারাগুলির ভরের অনুপাত কত থাকে, সেটা হচ্ছে 5:2:2:1। এরপরে প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো, জার্ডের ধারণা দেয় নিউটনের তৃতীয় সূত্র, এটা সত্য না মিথ্যা, তাহলে এটা কি বলা আছে, মিথ্যা বলা আছে। তাহলে জার্ডের ধারণা দেয় কোনটা, সেটা হচ্ছে কি প্রথম সূত্র, প্রথম সূত্র, এটা জার্ডের ধারণা দেয়, তাহলে এটা মিথ্যা। এরপরে প্রশ্ন 1 গ্রাম ভর সমান সমান কত ডাইন, 1 গ্রাম ভর সমান সমান কত ডাইন, তাহলে এই 4-এর দাগের প্রশ্নটা এখানে লিখে দিই, 1 গ্রাম ভর সমান সমান কত ডাইন, সেটা হবে 981 ডাইন। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে ভরবেগের মাত্রিয় সংকেত লেখো, তাহলে ভরবেগের মাত্রিয় সংকেত হলো mL(10⁻⁻1). এরপরে প্রশ্ন ঘাত বল কাকে বলে, লিখবে কোনো বস্তুর উপর বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে সেই বলকে ঘাত বল বলে, তাহলে 5-এর দাগের প্রশ্ন উত্তর এটা। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো, এক একক আধান সমান সমান ড্যাশ কুলম, সেটা হবে 1.6 × 10⁻⁻19 কুলম। এরপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে কি একটি আলফা কণার ভর ও আধান উল্লেখ করো, একটি আলফা কণার ভর ও আধান, তাহলে একটি আলফা কণার ভর কত, সেটা হচ্ছে
এটা হবে 6.644 ইন্টু 10⁻⁻27 কেজি বা 4.0015 ইউ। তো এটাও লিখতে পারো যে একটি প্রোটনের ভরের 4 গুণ প্রায়। এটাও লিখতে পারো যে একটি প্রোটনের ভরের 4 গুণ প্রায়। এরপরে ছিল আধান, তাহলে ভর হলো, তাহলে আধানটা কত এটা লিখে দিই এখানে। আধান হচ্ছে কি, এটা হচ্ছে আধানটা প্রায় 3.204 ইন্টু 10⁻⁻19 কুলম। এটাও লিখতে পারো যে প্রোটনের আধানের দ্বিগুণ, প্রোটনের আধানের দ্বিগুণ, প্রোটনের আধানের দ্বিগুণ। এরপরে ছিল অথবা দিয়ে প্রশ্ন নিউক্লিয় বল কি, তাহলে নিউক্লিয় বল লিখবে নিউক্লিয় কণা বা নিউক্লিয়নগুলির মধ্যে কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল প্রোটনগুলির মধ্যে সক্রিয় স্থির তাড়িতিক বিকর্ষণ বলের প্রভাব প্রতিমিত করে নিউক্লিয়াসকে সুস্থিত রাখে তাকে নিউক্লিয় বল বলে। তাহলে এটা লিখবে অবধি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা গ্রুপ সি এর দাগের প্রশ্ন, 3 দাগের যে প্রশ্ন গ্রুপ সিতে দেওয়া আছে, যে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন ছিল সাধারণ তুলার সুবেদিতা বলতে কী বোঝো, সাধারণ তুলার সুবেদিতা বলতে কী বোঝো লিখবে, সাধারণ তুলার সুবেদিতা পয়েন্ট করে এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে। এরপরে পরিমাপের এককের সংজ্ঞা দাও, লিখবে যে কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ বিবেচনা করে তার সাপেক্ষে সমজাতীয় অন্যান্য রাশিগুলির পরিমাপ করা হয় তাকে একক বলে। এরপরের প্রশ্ন ছিল 3 দাগের, গড় বেগ শূন্য হলে গড় দ্রুতি শূন্য হয় না, ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে এই অবধি লিখবে। এরপরে ছিল নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র কি, নিউটনের তৃতীয় গতিসূত্র কি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এরপরের যে প্রশ্ন, সেখানে দেখো কী বলা হয়েছে যে ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে বৃত্তীয় গতি আর এদিকে ঘূর্ণন গতি, তার সংজ্ঞা, গতিপথের প্রকৃতি, গতির মাত্রিকতা, এভাবে 3টে পার্থক্য দেওয়া আছে, যেখানে দুটো লিখলেই হয়ে যাবে। তাহলে এই পার্থক্যগুলো দেওয়া আছে এখানে। এরপরের যেগুলো আছে দেখো, 6 দাগের প্রশ্নে বলা আছে যে আইসোটোপ বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তাহলে আইসোটোপ বলে পয়েন্ট করে লিখবে একই মৌলের বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো এত এবং এত, এই দুটি পরমাণু ক্রমাঙ্ক সমান অর্থাৎ 17, কিন্তু ভর সংখ্যা আলাদা। প্রথম পরমাণুটিতে নিউট্রন সংখ্যা কত, তাহলে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, সেটা হচ্ছে 18টি, এবং দ্বিতীয় পরমাণুতে নিউট্রন সংখ্যা সেমভাবে বিয়োগ করলে 20টি, তাই এরা পরস্পর আইসোটোপ। এরপরে প্রশ্ন 7 দাগের প্রশ্নে বলা আছে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। তাহলে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা লিখলে তার সংজ্ঞা, সক্রিয় ধর্ম, ইলেকট্রনের সংখ্যার সঙ্গে তুলনা একই মৌলের ক্ষেত্রে, এভাবে এতগুলো পার্থক্য এখানে দেওয়া আছে। দেখো এই পার্থক্য তোমরা করে নেবে। এখানে যে পার্থক্যগুলো পরপর দেওয়া হয়েছে দেখো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো কি বলা হয়েছে। 8 দাগের প্রশ্ন, বোরের, আচ্ছা 7 অবধি হলো, হ্যাঁ 8 দাগের প্রশ্ন, বোরের পরমাণু মডেলের 2টি ত্রুটি উল্লেখ করো। তাহলে বোরের পরমাণু মডেলের ত্রুটি 1টা, 2টো, 3টে, 4টে ত্রুটি এখানে দেওয়া হয়েছে। এত অবধি তোমরা যে কোনো 2টো ত্রুটি লিখে দেবে। যখন বোরের পরমাণু মডেল শুধুমাত্র একই ইলেকট্রনীয় পরমাণুর রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে, 2 বা তার বেশি সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট মৌলের পরমাণু রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এইভাবে দেখো 4টে দেওয়া আছে, 4টে ত্রুটি, সেখানে যে কোনো দুটো ত্রুটি এখানে লিখতে বলা আছে। 2 নম্বর যেহেতু দেওয়া আছে প্রশ্ন, 2টো লিখলেই হবে। তো এই প্রশ্নের সাথে অথবা দিয়ে প্রশ্ন ছিল আয়ন কাকে বলে, আয়ন কয় প্রকার ও কী কী। তাহলে আয়ন কাকে বলে লিখবে পরমাণু তার সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করার ফলে তড়িৎগ্রস্ত হলে তাকে আয়ন বলে, যেমন Na+Cl-। তো এই চিহ্নগুলো অবশ্যই লিখবে এভাবে, Na+Cl- এভাবে লিখবে ইত্যাদি। এবং আয়নের প্রকারভেদ কি, আয়ন 2 প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে ক্যানায়ন। তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন, যেমন উদাহরণ দেবে এটা। এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত, এটা তোমরা স্পেলিংটা ঠিক লিখবে, এরা ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন অ্যানায়ন নামে পরিচিত, যেমন এটা
লিখবে। তাহলে এইগুলো হলো। এরপরে আমাদের তাহলে গ্রুপ সি কমপ্লিট। তাহলে গ্রুপ ডিতে যে প্রশ্নগুলো আছে দেখো 4 দাগের প্রশ্ন, এখানে বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো 3 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নমান। প্রথম প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কীভাবে নির্ণয় করবে? তো এইভাবে তোমরা করে নেবে। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, অথ দিয়ে প্রশ্ন ছিল একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়, সেটা অবধি লিখবে। এরপরে প্রশ্ন, আচ্ছা ঘনত্ব এক্সট্রা করে দেওয়া হয়েছে, আয়তন অবধি রেখে দিলেই হবে, তোমাদের ঘনত্ব লাগবে না, আয়তন অবধি নির্ণয় করলেই হবে, এই অবধি করলেই হবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে যেটা 92x 235, আচ্ছা পারমাণবিক সংখ্যা 92 এবং যে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা 92 এবং ভর সংখ্যা 235, তাহলে পরমাণু ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত? আচ্ছা এখানে এটাই জানতে চেয়েছে, তো আমি তো সেটা বলেই দিলাম। তোমরা কি জানো, এটা যেটা বলা আছে এটা একটা, এই পরমাণুর ভর সংখ্যা কত 92 এবং এটা কত 235। তাহলে এটা যেটা দেওয়া হয়েছে এই নিচে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? পারমাণবিক সংখ্যা। উপরে যেটা থাকে সেটা কি বলি? ভর সংখ্যা। তাহলে এখানে কি যেতে পরমাণুর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা, তাহলে কি লিখবে? পরমাণুর ভর সংখ্যা, তাহলে উপরে যেটা আছে এটা ভর সংখ্যা, সেটা কত 235, আর পরেরটা যেটা আছে সেটা কি পরমাণুর, এটা কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা সেটা কত নিচে যেটা এটা হলো কি 92, এটা হলো অবধি। তারপরে পরমাণুতে যদি 5টি নিউট্রন বেশি থাকতো তাহলে সেটির সংকেত কিভাবে লেখা হতো? যদি 5টি কি বলে, যদি 5টি নিউট্রন বেশি থাকতো তাহলে আমাদের লিখি, যদি পরমাণুতে 5টি নিউট্রন বেশি থাকতো তাহলে ভর সংখ্যা কত হবে সেটা আমাদের আগে লাগবে। তাহলে ভর সংখ্যা হবে কত? 235 তো ছিল, তার সাথে 5 যোগ হবে, সেখান থেকে কত হবে? এটা 240। তাহলে অতএব বর্তমান 5টা নিউট্রন বেশি থাকার ফলে বর্তমান পরমাণুটির বা পরমাণুর সংকেত কি হবে সেটা তোমাদের হবে 92 তো থাকবে পারমাণবিক সংখ্যা, এবং এটা ভর সংখ্যা তোমাদের পরিবর্তন হয়ে 240 হয়ে যাবে, এটা বি করে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল 14C, আচ্ছা এটা তোমাদের একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে এখানে, এটা ঠিক এভাবে ছিল, তোমাদের দেখিয়ে দিই প্রশ্নটা। এই পরমাণু ইলেকট্রন প্রোটন, এই পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত? তাহলে এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা কটা? তাহলে এই যে পারমাণবিক সংখ্যা 6, তাহলে প্রোটন সংখ্যা 6, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 6। পরমাণুর প্রোটন সংখ্যা, তাহলে পারমাণবিক ইলেকট্রন সংখ্যা 6 মানে পারমাণবিক সংখ্যা 6, এবং তাহলে প্রোটন সংখ্যা হবে কত? 6টি। নিউট্রন সংখ্যা কত? পরমাণুর নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? এই যে উপরে ভর সংখ্যা কত 4, তাহলে নিউট্রন সংখ্যা কী হবে? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে কত আছে? ভর সংখ্যা 14, পারমাণবিক সংখ্যা 6, বিয়োগ করলে কত হবে? 8টি। এটা হলো। এরপরে ছিল এর ইলেকট্রন বিন্যাস লেখো, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? তাহলে অতএব ইলেকট্রন বিন্যাসটা কি হবে এখানে করে দিই। অতএব ইলেকট্রন বিন্যাস কত হবে? সেটা হবে কি, কে কক্ষে 2টো থাকবে, তাহলে আর পরে কটা পরে থাকবে আমাদের? আচ্ছা এখানে দেখো আমাদের পারমাণবিক সংখ্যা কত, বা পারমাণবিক সংখ্যা, এখানে দেখো প্রোটন সংখ্যা কটা? 6টি।
তাহলে ইলেকট্রন সংখ্যা কটা? 6টি। তাহলে এখানে তাহলে কে কক্ষে 2টো থাকবে আর এল কক্ষে কয়টি থাকবে? 4টি। তাহলে এটা হবে আমাদের ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন সংখ্যা কটা এই পরমাণুতে? সেটা 6টা। তাহলে 6টা যদি ইলেকট্রন সংখ্যা হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস এভাবে হবে, কে কক্ষে 2টি, এল কক্ষে 4টি, এভাবে হবে। এরপরে 3 দাগের প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি ত্বরণের এককে। 3 দাগের প্রশ্ন বলা ছিল ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন? নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? তাহলে ত্বরণে এটা দুবার আসে কেন সেটা অবধি লিখবে, প্রতি সেকেন্ড কথাটি দুবার কেন আসে সেটা লিখবে। এবং তারপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে কি যে নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? তাহলে লিখবে 1 নিউটন সমান 1 নিউটন সমান 10⁵ ডাইন। তাহলে এটা হলো, তাহলে এটা করে লিখে নেবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।